মাসের বাচ্চা পেটে নিয়ে আমার স্বামীর বাসায় কাজের মেয়ে হয়ে চাকরি নিতে আসলাম। শুধুমাত্র আমার অনাগত সন্তানের জন্য আজকে আমি কাজের বেটি, তাও আমার স্বামীর বাড়িতে। সব মেয়ে স্বপ্ন দেখে তার স্বামী আর সন্তান নিয়ে সুখে সংসার করবে, আমার কপালে তার উল্টো। আমি রিমু, বয়স 20, বাসা দিনাজপুর। উচ্চ মাধ্যমিক পাশ করে আমাদের বাড়ির পাশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিলাম। অভাবের সংসার, তাই চাকরির জন্য অ্যাপ্লাই করছি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, অ্যাডমিন সেকশনে। এই কোম্পানিটা অস্থায়ী ছিল, 4 মাসে বন্ধ হয়ে গেছে। কোম্পানির অ্যাডমিন ছিলেন ঢাকা গাজীপুর। মেন মালিককে কখনো দেখিনি, শুধুমাত্র মালিকের ছোট্ট ছেলে কোম্পানিটা দেখাশোনা করত। কোম্পানিটা সুবিধা মতো তার সফলতা অর্জন করতে পারেনি, তাই কিছুদিন পর বন্ধের ঘোষণা দেয়। একে একে সবাই চাকরি ছেড়ে চলে যায়, শুধুমাত্র আমরা 3 জন মানুষ ছিলাম। আমাদেরও সামনের মাসে চলে যাবার কথা। সবকিছু গুছিয়ে নিল, কোম্পানির সবাই চলে গেছে, শুধুমাত্র আমাদের ছোট্ট মালিক সে এখানে আছে, আরো 2 মাস থাকবে সে, কারণ কোম্পানির জায়গা জমি নিয়ে যে একটু ঝামেলা, তাই। আমি যখন শেষ মাসে বেতন নিতে গেছি, তখন নিহান স্যার মানে ছোট মালিক আমাকে বলতেছে, তোমার বাড়ি তো কাছেই, তাই না? আমি বললাম হ্যাঁ স্যার। তখন উনি বলে, কিছু মনে না করলে একটা কথা বলবো? আমি বললাম স্যার বলেন, কোনো সমস্যা নেই। স্যার তখন বলল, আমি তো আরও কিছুদিন থাকবো এখানে, তুমি যদি আমাকে একটু হেল্প করতে। আমি বললাম কি হেল্প স্যার? নিহান তখন বলল, আমি ছেলে মানুষ, রান্না করতে পারি না, তুমি যদি একটু হেল্প করো। আমি বললাম এটা কোনো ব্যাপার না স্যার, আমি রান্না করে দিব, আপনি টেনশন করবেন না। তবে স্যার একটা কথা, নিহান বলে, ঠোঁটে টাকার জন্য চিন্তা করো না। আমি মনে মনে বললাম, পুরুষ মানুষ 1 লাইন বেশি বোঝে। স্যার টাকার কথা না, শুধু কেউ জিজ্ঞাসা করলে বলবেন আমি আগের জবটাই করি, না হয় কত মানুষ কত কি বলবে। নিহান স্যার বলল, ওকে রিমু, কেউ কিছু জানতে পারবে না। স্যারকে আমি কি কি কিনতে হবে সব লিস্ট করে দিয়ে চলে আসলাম। বিকেলে যাব রান্না করতে, আর মনে মনে ভাবতে লাগলাম, বাসায় যদি জবাব দিব, বলো তো দিছি চাকরি নাই, তাই কেন ওখানে প্রতিদিন কেউ জিজ্ঞাসা করলে উত্তর কি দেব? বাসায় গিয়ে আম্মুকে বললাম, আম্মু এই ব্যাপারে। আম্মু বলে, না তোর রান্নার কাজ করতে হবে না। আমি বললাম, আম্মু উনি কি খাবে, তাহলে ওনার চেহারা দেখলে মায়া হয়, প্লিজ আম্মু তুমি না করো না, শুধু আব্বুকে বলবো আমার চাকরিটা শেষ হয়নি। অনেক রিকোয়েস্টের পর আম্মু রাজি হলো। বিকেলবেলা রান্নার জন্য গেলাম, গিয়ে দেখি নিহান স্যার খালি গায়ে রান্না করার চেষ্টা করছে। আমার আসতে একটু লেট হয়েছে, তাই আমাকে দেখে লজ্জায় লাল হয়ে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, বেচারার মনে হয় অনেক খিদে পেয়েছে, তাই রান্না করতে যাচ্ছে। তাড়াহুড়ো করে তরকারি রান্না করে স্যারকে ডাক দিলাম। উনি আমাকে দেখে বলে, কাল থেকে তুমি 2 সেট জামা নিয়ে আসবা, আর এইখানেই রেখে যাবা, রান্না শেষ করে গোসল করে বাসায় যাবা। এই বলে আমাকে 4টা 500 টাকার নোট আমার হাতে ধরিয়ে দিল। আমি চাইনি, জোর করে আমার হাতে দিল। সারা জীবন শুনলাম পুরুষ মানুষের হাত শক্ত হয়, কিন্তু নিহান স্যারের হাত অনেক নরম। হাতে যখন ধরালো, টাকা না নিয়ে যাইতে পারলাম না। সন্ধ্যায় 3 সেট জামা কিনে আনলাম, লাল, হলুদ এবং গোলাপি কালারের। পরের দিন সকালে গিয়ে স্যারের জন্য চা দিলাম, রুটি বানালাম, কিন্তু উনি ঘুম থেকে উঠে না। ওনার জন্য অপেক্ষা করতে করতে আমারই ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে পড়লাম, সোফায় বসে টেরই পেলাম না। কিছুক্ষণ পর ঘুম ভাঙে, তাড়াহুড়ো করে স্যারের রুমে চুপি চুপি গিয়ে দেখি উনি উপর হয়ে শুয়ে ল্যাপটপ টিপছেন। মনে মনে ভাবলাম, আমি ঘুমিয়ে গেছি দেখে হয়তো স্যার এখনো খায়নি। টেবিলে গেলাম, ওমা দেখি নিজে নিজেই খেয়ে ওনার রুমে চলে গেছে। আমি মাথায় হাত থাপড়িয়ে বললাম, মরার ঘুম, ঘুমের জন্য আমার সব শেষ হয়ে গেল। 8টা রুটি বানালাম, 6টা আছে, এখনো তো উনি খালো কি? আমি একটা খেয়ে বাকি 5টা রেখে দিলাম, পরে যদি খায়। ভাবছি কি করব, এখন বাসায় গেলে আবার একটু পরে আসতে হবে, আর না গেলে এখানে বসে থাকতে হবে। কোনটা করব? স্যারকে কি একবার ডাক দিব? ভয় লজ্জা লাগা, কি করব বুঝতে পারছিলাম না। স্যারের রুমে চুপি চুপি দিতে স্যার আমার চোখে চোখ পড়ে গেল। কি লজ্জাই নে পাইছি। স্যার বলে, রিমু আমি একটু বের হো, তুমি খেয়ে শুয়ে থাকো, পরে রান্না করো। আমি মাথা নাড়িয়ে বললাম হুম। স্যার চলে যাবার সময় পানি খেতে টেবিলে গেল, পানি খেলো, আর আমাকে ডাক দিয়ে বলে, রিমু রুটি এখনো রইলো, কে খাবে এসব? আমি তো আর খাবো না, তুমি খেয়ে নাও। আমি বললাম, স্যার আমি খাবো না, কাল থেকে কম করে রুটি বানাবো। মনে মনে বললাম, এগুলো যদি তেল দিয়ে বানাতাম সবগুলো আমারই লাগতো। স্যার চলে গেল বাইরে। আমি
করবো বুঝতে পারছিলাম না। স্যার রুমে ঢুকে রুমের এমন অবস্থা, বসতির চেয়েও ভালো, সব কিছু এলোমেলো, কতগুলো ময়লা কাপড় খুলে রেখেছে। রুমটা একটু গোছাতে ব্যস্ত হয়ে পড়লাম। সব কিছু ঠিকমতো গোছানোর পর কাপড়গুলো ধুয়ে দিলাম। তারপর সময় যখন দুপুর, রান্নার সময় হয়নি, তাই টিভি অন করে নাটক দেখতে লাগলাম। নাটক শেষ করে টিভি অফ করে তরকারি করার জন্য গেলাম, আর স্যার চলে আসলো। সব কিছু গোছানো দেখে, তুমি এত কাজ কেন করো? আমার গুলো না করলেই আমি করি। আমি যদি রান্না পারতাম তাহলে তোমাকে দিয়ে রান্নাও করাতাম না। আমি মাথা নিচু করে তরকারি কাটছি, উনি রুমে চলে গেল। আমি রান্না শেষ করে টেবিলে খাবার দিলাম, উনি এখন খাবে। আর সেই ফাঁকে স্যার রুমে গিয়ে গোসল করে বাসায় যাব। কিন্তু এই বেলায় দেখি আবার চিত হয়ে শুয়ে রইল। এইদিকে আমার চাপ দিচ্ছে, স্যার সামনে কেমন ওয়াশরুমে যাব, লজ্জাও লাগছে। অনেক বুদ্ধি খাটিয়ে স্যারের সামনে গিয়ে বললাম, স্যার আজকে কি গোসল করে বাসায় যাইতে হবে নাকি এমনি যাইতে পারবো? এই কথা শুনে স্যার বললো, তুমি কি চলে যাবা? তাহলে গোসল করে যাও। এটা বলে উনি রুম ছেড়ে বাইরে আসলো। আমি গোসল করে লাল জামাটা পরে স্যারকে বললাম আমি চলে যাই। স্যার আমার দিকে তাকিয়ে বলে, জামাটা তো অনেক সুন্দর। আমি বললাম, স্যার আপনার পছন্দ হয়েছে? স্যার বললো, স্যার পছন্দ যে হতো রেড কালার, তাই বিলালে গোলাপি জামাটা পরিবর্তন করে আরেকটি ডিজাইনের রেড কালার জামা নিয়ে আসলাম। সন্ধ্যায় আবার আসলাম রান্না করতে, তখন স্যার বকা দিল, বলে তুমি না খেয়ে কেন গেলা? আমি বললাম, স্যার বাসায় গিয়ে খেয়েছি। স্যার বলে, তুমি না খেলে আর রান্না করার দরকার নেই। মনে মনে বলতে লাগলাম, ব্যাটার দিকে রাগও আছে। ঠিক আছে স্যার, খেয়ে যাব এখন থেকে। এইবার বলেন কি খাবেন? স্যার বললো, পিজা। আমি মুখ ঘুরিয়ে বললাম, আমি পারি না বানাতে স্যার, অর্ডার করে দিছি, তুমি চুপচাপ বসে থাকো। আমি চুপচাপ বোবার মতো বসে রইলাম, ফোন টিপতেছি। উনি ডাক দিয়ে বলল, টাকাটা রাখো, পিজা আসলে টাকাটা দিবা। স্যারের ডাক শুনে তাড়াহুড়ো করে যাইতে গিয়ে ফোনটা পরে ডিসপ্লে গেছে গা। কিন্তু স্যার বুঝতে পারিনি, এখন তো ফোন কেনার টাকা নেই, যে কি করি? কিছু করার নেই, তাই মন খারাপ করে চুপচাপ আবার বসে রইলাম। নষ্ট হয়ে যাওয়াতে আম্মুর সাথে কথা বলতে পারিনি, কিন্তু দেখি না ফোনে কল আসলেও বুঝি না। বাসায় গিয়ে মাকে বললাম, ফোন নষ্ট হয়ে গেছে, ঠিক করবো, টাকা নেই। আম্মু বলে, 3-4 দিন পর ঠিক করতেছি। রাতে ঘুমিয়ে গেলাম। শেষ রাতের দিকে অনুভব করলাম আমার পেটে অনেক ব্যথা, শরীর অসুস্থ হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে গোসল করার জন্য করে স্যারের জন্য রান্না করতে যাব, কিন্তু পেটে ব্যথা আর অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য বাসা থেকে বের হতে পারিনি। স্যারকে ফোন দেবো সেই ব্যবস্থাও নেই, ফোন নষ্ট। সারাদিন স্যার কী খাবে এটা ভেবে আমার খাওয়া হলো না। রাতের দিকে একটু ব্যথা কম ছিল, ব্লিডিং কম ছিল, তাই পরের দিন সকালে গেলাম। গিয়ে দেখি স্যার ঘুমাচ্ছে। গতকাল কিছুই রান্না হয়নি, কি খেয়েছে আল্লাহ জানে। স্যারের জন্য রুটি বানালাম, কিন্তু স্যারকে ডাক দেবার সাহস পাই না। এইদিকে আমার ওয়াশরুমে যেতে হবে প্যাড পরিবর্তন করতে, তাই আস্তে আস্তে স্যার রুমে ঢুকে ওয়াশরুমে গেলাম, প্যাড পরিবর্তন করে আবার বাইরে আসলাম। আজকে অনেক দেরি করে স্যার ঘুম থেকে উঠলো। নাস্তার টেবিলে এসে জিজ্ঞাসা করে, গতকাল কি হয়েছিল, আসো নাই, ফোন ধরনি কারণকে? আমি মাথা নিচু করে বললাম, আমার শরীর খারাপ, তাই আসতে পারিনি, আর ফোন নষ্ট হয়ে গেছে। উনি বলে, কি হয়েছে, কি অসুস্থ তোমার? আমি বললাম, পেটে ব্যথা। উনি নাস্তা খেয়ে বলে, রেডি হ, বাইরে যাব। আমি বললাম, না আমি যাব না। বাইরে দিল একটা ধমক। ওনার ধমক শুনে আর না করতে পারলাম না, কিন্তু আমার তো সমস্যা, বারবার প্যাড পরিবর্তন করতে হয়। কোথায় যাবে স্যার আমাকে নিয়ে? রেডি হয়ে আসলাম স্যারের সামনে, নিয়ে একটা ক্লিনিকে গেল। প্রথমে আমি ভাবছি হয়তো ওনার কোনো দরকার, পরে দেখি না, আমার এন্ট্রি করে ডক্টর দেখানোর জন্য। আমি অনেকবার বললাম আমার কোনো সমস্যা নেই, তাহলে ডক্টরের কাছে কেন আসলেন? উনি বলে, পেটে কী জন্য ব্যথা করছে সেটা জানতে হবে না? আমি মনে মনে বললাম, কার পাল্লায় পড়লাম, কিছুই তো বুঝি না। এখন কি করব আর কি বা বলবো? আর কোনো উপায় না পেয়ে আমি বললাম, মহিলা ডাক্তার দেখান। উনি বললেন, মহিলা ডাক্তারে দেখবে, সিরিয়ালে বসে থাকো। 4 নম্বর সিরিয়াল। আমি বসে আছি আর বারবার ওনার দিকে তাকাচ্ছি। আজকে কেন জানি অন্যরকম লাগছে স্যারকে। হঠাৎ করে একজন এসে বলতেছে, রিমুকে আপনি আসেন। আমি গেলাম, গিয়ে ডক্টরের কাছে বললাম। ডক্টর বলে, কি সমস্যা তোমার? আমি বললাম, ম্যাডাম আমার কোনো সমস্যা নেই, আমার মিন্স চলে, তাই পেটে ব্যথা, তাই আমার স্যার ডক্টর দেখাতে নিয়ে আসলো। আমি তো ওনাকে বলতে পারি না ব্যাপারটা। ডক্টর ম্যাডাম আমার কথা শুনে হেসে দিলেন আর বলে, তোমার স্যার তোমাকে অনেক কেয়ার করে। আচ্ছা তুমি কাউন্টারে যাও, তোমার টাকা ফেরত দিবে আমি বলে দিচ্ছি। সাথে সাথে একটা কাগজ হাতে দিল আর বলল, তোমার স্যারকে বলবা এই ওষুধগুলো নিয়ে তোমাকে দিতে, এগুলো তো আয়রন ট্যাবলেট, তুমি খাইও, সমস্যা হবে না। কাউন্টার থেকে টাকা তুলে স্যারকে দেইনি, নানান কথা জিজ্ঞাসা করবে তাই শুধু কাগজটা হাতে দিলাম। উনি ওষুধ নিয়ে আমাকে দিল। এখন গেলে মার্কেটে
ফোনের দোকানে আমার জন্য ফোন কিনে আনলো, অনেক সুন্দর Xiaomi 11। পরে সব ঠিকঠাক করে আমাকে দিচ্ছে। ওই দিন আর স্যারের বাসায় যায়নি, আমাকে 2 দিন ছুটি দিয়েছে। এখন তো আমার বাসায় থাকতে ভালো লাগে না, কেন দিলে ছুটি? আমার তো সময় কাটে না, এখন কি করব? অনেকবার মিস কল দিচ্ছি, ফোন ব্যাক করলে বলতাম নতুন ফোন বুঝি না, চাপ লেগে গেছে কল। 2 দিন অনেক কষ্ট করে কাটলো আমার। ছুটি শেষ করে পরের দিন গেলাম স্যারের বাসায়। স্যার আমার জন্য অপেক্ষা করছিল আর বলল সব কিছু গুছিয়ে রাখতে রাখতে ওর আম্মু আর আব্বু আসবে। আজকে সারাদিন স্যারের অনেক ব্যস্ত ছিল, ঠিকমতো কথাই হয়নি। বিকেলে সব রান্না করে সন্ধ্যার আগে বাসায় চলে গেলাম। পরের দিন সকালে গেলাম আমি রান্না করার জন্য, কিন্তু রান্নাঘরে আর একজন মহিলার উপস্থিতি টের পেলাম। সামনে যেতেই বলে উঠলো, তুমি রিমু? আমি বললাম হ্যাঁ। আর উনি বললেন আমি নিহানের আম্মু। আমি সাথে সাথে ওনার পা ধরে সালাম করলাম। উনি হেসে বললো, কি করছো তুমি? থাক থাক, ওঠো। আমার রান্না করতে করতে আমার পরিচয় আমি কি করে সব কিছু জানা হয়ে গেছে ওনার। আজকে আমার স্যারকে দেখে অনেক কষ্ট লাগলো, বেচারা সবাই ঘুমাচ্ছে আজকে। স্যারের আম্মু আমাকে নাস্তা রেডি করতে বলেছে, আমি রেডি করলাম। একটু পর টাকলা মাথার একজন লোক আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম এটা হয় স্যার আব্বু। দেখেই ভয় লাগে। নাস্তা খেতে আসলো, আমাকে দুনিয়ার কথা জিজ্ঞাসা করলো। আমি সব ঠক মতো উত্তর দিচ্ছি। উনি নাস্তা খেয়ে চলে গেল। স্যার এখনো ওঠেনি। স্যারের আম্মু আর আমি নাস্তা খেয়ে বসে আছি। একটু পর স্যার আম্মু আমার জন্য কি যেন নিয়ে আসলো আর বললো, তুমি বাসায় চলে যাও, বিকেলে এসে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবো। একটা প্যাকেট হাতে ধরিয়ে দিল। আমি প্যাকেটটা নিয়ে বাড়ি আসলাম। বাসায় এসে প্যাকেট খুলে দেখলাম আমার জন্য 2-3টে পিস। প্যাকেটটা রেখে একটু ঘুমাইলাম। বিকালে রেডি হয়ে গেলাম স্যারের আম্মুকে গ্রাম ঘুরে দেখানোর জন্য। গিয়ে দেখি বাসায় আর কেউ নেই, শুধু স্যারের আম্মু ছাড়া। দুজনে বের হলাম, একটু ঘোরাঘুরি করে স্যার আম্মুকে আমাদের বাসায় নিয়ে আসলাম। আমার আম্মুর সাথে কথা বললো। আমার আম্মুকে বললো রিমুকে ঢাকার কোথাও একটা চাকরির ব্যবস্থা করে দিতে। স্যার আম্মু বললো ঠিক আছে, রিমুকে পাঠিয়ে দিয়েন। আম্মুর থেকে বিদায় নিয়ে স্যার আম্মুকে নিয়ে ওদের বাসায় দিয়ে আসলাম। ওরা ভোরবেলা চলে গেল, আমার নাম্বার নিয়ে গেছে। আমি বাসায় এসে আম্মুকে বললাম, তুমি কেন বললে আমাকে ঢাকা পাঠানোর কথা? আমি যাব না ঢাকা তোমাদেরকে ছেড়ে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকাল সকাল আবার চলে গেলাম স্যারের বাসায়। গিয়ে দেখি স্যারের আম্মু ওরা চলে গেছে, স্যার একা ঘুমাচ্ছে। আমি তাড়াতাড়ি চলে আসলাম, কারণ আমার ফোনে চার্জ নেই। রাতে কারেন্ট ছিল না, সকালবেলা কারেন্ট আসলো, তাই ভাবলাম স্যারের রুমে আমার ফোনটা একটু চার্জে দেয়। ফোনটা হাতে নিয়ে স্যারের রুমে ঢুকলাম। তাকিয়ে দেখি স্যারের অবস্থা অন্যরকম। পুরুষ মানুষ ঘুমালে যে লুঙ্গি ঠিক থাকে না, সেটা আজকে বিশ্বাস হলো। কি করব, দেখে ফেলাইছি। এখন নিজের দিকে তাকিয়ে ফোনটা চার্জ লাগিয়ে রান্না করতে চলে আসলাম। যা দেখলাম শুধু ওইগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে, রান্নাও মন বসে না। স্যারের লুঙ্গির ব্যবহারটা শুধু মাথায় ঘুরঘুর করছে। এই প্রথম কোনো ছেলেকে এই অবস্থায় দেখলাম। এসব ভাবতে ভাবতে সকালে রান্না শেষ করে স্যার এখনো ঘুমাচ্ছে। আমি রান্না শেষ করে বসে আছি, কিন্তু ফোন হাতে নাই, কেমন জানি লাগে। তাই চার্জ থেকে ফোনটা আনতে স্যারের রুমে গেলাম। রুমে ঢুকতে আমার হাত পা কাঁপতে লাগলো। আগে তো এক পাশে দেখছিলাম, এখন পুরো সোজা হয়ে শুয়ে আছে। লুঙ্গিটা সম্পূর্ণ পায়ের নিচের অংশ। এটা দেখে ফোন না নিয়ে বাইরে চলে আসলাম। হাঁপাতে লাগলাম। আজকের সকালটা এমন কেন? কোনোদিন তো এমনটা হতে দেখিনি। লজ্জায় আমার মাথা চোখ লাল হয়ে গেছে। কি করব বুঝতে পারছিলাম না। ফোনটা যদি না আনি সময়ও কাটবে না। দূর, যা হবার হোক। স্যারটার দিকে না তাকিয়ে ফোনটা কোনোভাবে নিয়ে আসবো। 3বার রুমের কাছে গেলাম, আবার ফেরত আসলাম। 4বারের মতো সাহস নিয়ে ঢুকে চার্জটা ফোন থেকে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেলাম। স্যারের দিকে তাকাইনি। 1 ঘন্টা পর স্যার ঘুম থেকে উঠে নাস্তা খেতে আসলো। আমাকে জিজ্ঞেস করলো, মা কিছু বলেছিল? আমি বললাম না স্যার, তেমন কিছু বলেনি, তবে আপনি নাকি 1 মাস পর চলে যাবেন। স্যার বললো তবে একটু দেরি হতে পারে। আচ্ছা রিমু, দুপুরের জন্য রান্না করো না, আমি বাসায় থাকবো না, তুমি বাসা থেকে নয়তো বাসায় খালি থাকবে। আমি বললাম ঠিক আছে স্যার। স্যার নাস্তা খেয়ে রেডি হয়ে বাইরে চলে গেল। আমি এদিকে সব গুছিয়ে স্যারের রুমে গেলাম। স্যারের বিছানায় গুছিয়ে দিলাম। এখন তো বাসায় কেউ নেই, তাই স্যারের রুমে শুয়ে আছি। একটা কথা না বললেই নয়, আমি গরিব ঘরের মেয়ে, কোলবালিশ নিয়ে কখনো ঘুমাইনি। তাই স্যারের কোলবালিশটা বারবার বুকে নিয়ে জড়িয়ে ধরি। এমন কেমন জানি অনুভূতি হয়, অদ্ভুত একটা ফিলিংস। নিজের মধ্যে অন্যরকম পরিবর্তন চলে আসলো। তারপর তো স্যারটা চোখে ভাসতে লাগলো। এমন হলে হয়তো আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। তাই স্যারের রুম থেকে বাইরে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি স্যার এখনো আসেনি, টাইমও হয়নি রান্না করা। কি করবো, গোসল করতে গেলাম স্যারের ওয়াশরুমে। যেহেতু বাসায় কেউ নেই, তাই একটু টাইম নিয়ে গোসল করলাম। স্যারের শ্যাম্পু আজকে শেষ করে দেবো। 2বার অলরেডি শ্যাম্পু করছে, ভাবছি আরও দেবো।
তখনই শব্দ শুনতে পেলাম রুমে কেউ ঢুকছে। স্যার চলে আসলো ভেবে তাড়াতাড়ি গোসল শেষ করে বের হলো, কিন্তু ওন্না পাচ্ছি না। অন্য মনে হয় বাইরে, এখনো স্যারের সামনে কেমনে যাব? জামার নিচের অংশ উপরে উঠিয়ে বুকে ঢাকলে নাভি দেখা যাবে, আর বুক না ঢাকলে স্যারের হয়তো মাথা ঘুরে যাবে। কোন দিকে যাব কিছু করার নেই, অন্য ছাড়াই বের হলাম। বের হওয়ার সময় দেখলাম স্যার গোসল করার জন্য রেডি হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রুম থেকে বের হয়ে রান্নার রুমে আসলাম। চুল শুকাতে একটু লেট হয়ে মনে হয়, তাই হাত পাকা দিয়ে চুলে বাতাস করতে লাগলাম। স্যার গোসল শেষ করে আমাকে বলল, দুপুরে তুমি কি খাইছো? মনে মনে বলতে লাগলাম, বেটা মানুষ এমনি রান্না করতে না করে আবার জিজ্ঞাসা করছে খাইছি কি। স্যার খাইছি, আপনি খাইছেন? স্যার বললো, না, বাইরের খাবার আমার তেমন পছন্দ না। মনে মনে একটু রাগ হলো, আমার 2বার শ্যাম্পু করছি চুলে এই বেটার জন্য, আবার গোসল করতে হবে। যাই হোক, রান্না বসিয়ে দিলাম। স্যারকে বললাম একটু অপেক্ষা করুন, রান্না করছি। স্যার আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলে না, চুপচাপ ওয়াশরুমে চলে গেছে। রান্না শেষ করে স্যারকে ডাক দিলাম, স্যার আসলো। খাবার খেয়ে আমাকে বললো, তুমি কি এখানে এখন চলে যাবে? আমি বললাম, না স্যার, রাতের রান্না করে তারপর যাব। স্যার বললো, আমার শরীরটা একটু খারাপ লাগছে, তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে রুমে বসে টিভি দেখো, আমি শুয়ে থাকি। আমি আর টিভি নেই, ফোন টিপি নিয়ে ব্যস্ত। স্যার রুমেই শুয়েছেন। এই দিকে সন্ধ্যা হয়ে আসলো। রাতে রান্নার জন্য রেডি হলাম। রান্না শেষ করে স্যারের রুমে গিয়ে দেখি উপর হয়ে শুয়ে আছে। আমি বললাম, খাবার রেডি করে রাখছি, খেয়ে নিন। এটা বলে দরজা লক করে আমি চলে গেলাম। কেন জানি আজ স্যারের কথা বেশি মনে পড়ছে। সকাল হতে তাড়াতাড়ি চলে আসলাম। গিয়ে দেখি খাবার টেবিলে খাবারগুলো পড়ে আছে। স্যার রাতে খায়নি। স্যারের রুমে ঢোকার সাহস পাচ্ছি না। আবার জানি গতকালের ঘটনা পুনরাবৃত্তি হয়, কিন্তু রাতে কেন খেলো না এটা জানতে হবে। সাহস নিয়ে রুমে ঢুকলাম। তার চারপাশে ভালো করে তাকিয়ে দেখলাম আজকের পরিবেশটা সুন্দর, কোনো উল্টাপাল্টা নেই, কিন্তু স্যারের গায়ে আজকে বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, কাল যে আমি টাওয়ার দেখে ফেলেছি, এটা মনে হয় স্যার টের পাইছে, তাই আজকে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে। রুম থেকে বের হয়ে রুটি বানালাম, কিন্তু স্যার ওঠে না। আমি বারবার রুমে যাই, ডাক দিব, কিন্তু সাহস পাচ্ছি না। বাইরে সোফায় বসে আছি, হঠাৎ স্যার আমাকে ডাকতে লাগলো, কিন্তু এমনভাবে কেন? তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে দেখি স্যারের গায়ে অনেক জ্বর। তাই প্রথম স্যারের গায়ে আমার হাত লেগেছে। শরীরটা অনেক গরম। আমি স্যারের কপালে হাত দিতে স্যার আমার হাতের উপর হাত রাখলো। আমি আর হাত সরাতে পারলাম না। মনে মনে ভাবলাম, কি আর করা যায়, এত জ্বর, এখন আমি কি করবো? স্যার হাতটা সরিয়ে আমি স্যারকে উঠানোর চেষ্টা করলাম, যাতে স্যারের মাথায় পানি দিতে পারি, কিন্তু পারলাম না। এমন একটা বেটা, 6 ফিট লম্বা, তাল গাছ একটা। তাই আমি তোয়াল ভিজিয়ে স্যারের শরীর মুছতে শুরু করলাম, কিন্তু মাথায় যদি কিছু ভিজিয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো। আমার ওড়নাটা ভিজিয়ে দিলাম আর তোয়াল দিয়ে স্যারের বুকের মুছতে লাগলাম। ঠিক মতো পাচ্ছিলাম না টি শার্টটার জন্য, তাই আমি টি শার্টটা অনেক কষ্ট করে খুলে দিয়েছি। স্যারের বুকে ঠান্ডা পানি ছোঁয়াতে উনি কেঁপে উঠল, আমার হাত শক্ত করে ধরে ফেলল। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারিনি। স্যারের শরীরে কাঁপুনি দেখে এইবার মাথা দিয়ে ঢেকে দিয়ে আমি কাছেই বসে রইলাম। ওর আম্মুকে ফোন দিলাম, সবটা বললাম। স্যার আম্মু বলল, মা তুমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসো। আমি ওষুধ আনতে বাইরে গেলাম। ওষুধ নিয়ে বাসায় এসে দেখি স্যার একাই মাথায় পানি দিচ্ছে। আমি সাথে সাথে স্যারের কাছে ছুটে গেলাম, পানি দিতে সাহায্য করলাম। উনি আমার গলায় হাত দিয়ে আবারও বিছানায় শুয়ে পড়লো। আমি গরম একটা রুটি স্যারের মুখের কাছে নিয়ে দিলাম, এটা খান, তারপর ওষুধ খাবেন। উনি আমার হাতে খাইনি, নিজে নিজে খেলেন। ওষুধে খেয়েছে, শুধু আমাকে বলল, তুমি রুমের বাইরে যেও না। ওষুধ খেয়ে স্যার শুয়ে পড়লা। ওনার শরীরের তাপে আমার শরীরটাও গরম হয়ে গেছে, কিন্তু পাখা ছাড়তে পারছি না, আমার গরম লাগছে। একটু কষ্ট করে নিজেকে মানিয়ে নিলাম। স্যার ঘুমিয়ে গেছে। 2বার স্যারের আম্মু কল দিছে, কি অবস্থা জানতে চাই। আমি বললাম, ওষুধ খেয়েছি, এখনো ঘুমাচ্ছে। স্যার আম্মু বলে, দেখি কাউকে পাঠাবো, তুমি কিন্তু বাসায় থাকো, কোথাও যাও না। আমি বললাম, ঠিক আছে। স্যার বিছানায় একপাশে শুয়ে আছে। আমার ফোন টিপতে ভালো লাগছে না, ভাবলাম একটু ঘুমাবো, তাই স্যারের পাশে একটু শুয়ে আছি। স্যার জ্বর এত বেশি যে উনি একটু পরপর এপাশ ওপাশ করছেন। আমি স্যারের জ্বর চেক করতে কপালে হাত দিলাম, আমার হাত পুড়ে যাওয়া অবস্থা। বুকে হাত দিলাম, বুকেও একই অবস্থা, অনেক জ্বর। বুকে হাতের পরস্পরতে স্যার আমার হাত ধরে ফেললো, আর আমার হাত দিয়ে ওনার সারা বুকের হাত বুলাতে লাগলো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারিনি। আমার হাত ধরে আবার ঘুমিয়ে গেছে। আমি একটু অপেক্ষা করে হাতটা সরিয়ে নিতে গেলাম। এখন স্যার আমাকে টান দিয়ে ওর বুকের উপর নিয়ে আসছে। আমি তো অবাক হয়ে গেলাম, এটা কি হলো? আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রইলাম, কিন্তু স্যার একবারের জন্য চোখ খুলেনি, শুধু ছটফট করতে লাগলো। বারবার বালিশ বুকে দিচ্ছে।
আমার মাথা কোনো কাজ করছে না। আমি আবার কপালে হাত দিলাম। আগের থেকে এখন বেশি জ্বর। আমি আমার ওড়নাটা আবারও ভিজিয়ে স্যারের শরীর মুছতে লাগলাম। মুখ পর্যন্ত মুছলাম, এর নিচে কেমনে নামে। বারবার মুখ আর বুক মুছে দিচ্ছি। এখন আবার স্যার আমাকে টান দিয়ে ওনার বুকে নিয়ে আসে। এবার আমি চুপ করে শুয়ে আছি, স্যারের অন্য কোনো মতলব আছে কিনা জানার জন্য। কিন্তু না, স্যার শুধু বারবার তার কাঁথা আমার শরীরের উপর দিয়ে দিচ্ছেন। বুঝতে পারলাম জ্বরের কারণে ওনার শরীর কাঁপছে, তাই স্যার বারবার ভারী কিছু ওনার উপরে উঠিয়ে দিচ্ছে। আমি যে ওনার উপরে, এটা ওনার কোনো জানা নেই। আমি আর লজ্জা না নিয়ে বসে থাকি নেই, স্যারের বুকে শুয়ে ওনার সারা শরীরটা মুছে দিলাম। একটু পর নিজেকে ছাড়িয়ে নিয়ে চেয়ারে বসে পড়লাম। দুপুরের পর স্যারের জ্বর একটু কমছে, আমার সাথে কথা বলছে। আমাকে বলল, তুমি কি বাসায় গেছিলাম? মনে মনে বলতে লাগলাম, একেই বলে বেটা মানুষ। এতক্ষণ বুকের সাথে জড়িয়ে রেখে এখন জিজ্ঞাসা করছে আমি বাসায় গেছিলাম নাকি। এমন কথা উত্তর না দিয়ে বললাম, স্যার আপনার কি জ্বর কমছে? তাহলে আপনার আম্মুকে একটু ফোন দেয়। স্যার বলল, ঠিক আছে দিব। আমি ওয়াশরুম থেকে বের হয়ে সোফায় বসে আছি। স্যার আর তার আম্মুর সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে উনি শান্ত হয়ে শুয়ে পড়ছে। আবার আমি কি বলবো, কিছু বলবো না। এইদিকে কিছুই খাইলো না স্যার এখনো। তাই স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার কি খাবেন? উনি বললে, কিছু না, তুমি চাইলে বাসায় যেতে পারো। আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে। স্যার আবার বলে, বাসায় যাওয়ার আগে দরজাটা ভালো করে লাগিয়ে দিও। আমি আজকে আর বের হবো না। আমি বললাম, স্যার আমি কি আবার সন্ধ্যায় আসবো নাকি? এখন রান্না করে দিয়ে যাব? উনি রাগ করে বলে, কয়বার বললাম যে আমি খাবো না, যাও তুমি। আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরে এসে বসে আছি। স্যার চুপচাপ শুয়ে আছে। আমি একটু পর রুমে উকি দিয়ে দেখার চেষ্টা করি উনি কি করে। কোনো সারা শব্দ নেই ওনার। এদিকে সন্ধ্যা হয়ে আসলো, বাসায় না গেলে আবার আম্মু বকাবকি করবে। তাই স্যারের রুমে গেলাম স্যারকে বলতে যে আমি চলে যাই, কিন্তু বলতে পারলাম না। স্যার অসুস্থ শরীরে ঘুমাচ্ছে। এদিকে স্যার আম্মু আমাকে ফোন দিয়ে বলতেছে, তোমার স্যারকে স্যুপ রান্না করে দাও, ওর জ্বর হলে কিছু খেতে পারে না। আর আমরা তো একদিন হলো আসলাম, এখন কেমন যাই। তবে আরেকজন যাবে, ভোরবেলা গিয়ে পৌঁছাবে। তুমি আজকে বাসায় যেও না, ওর যখন যা লাগে তুমি ওরা সাহায্য করো। তোমার স্যারকে আমরা ঢাকা নিয়ে আসবো কয়েকদিনের জন্য। এই কয়েকদিন তোমার ছুটি থাকবে। আমি আমার আম্মুকে ফোন দিয়ে সব ঘটনা জানলাম। আম্মু রাজি হলো না, বলে তোর থাকা লাগবে না, তোর বাবা রাগ করবো। আম্মুকে অনেক রিকোয়েস্ট করার পর আম্মু রাজি হলো, কিন্তু মনে কেন জানি না শান্তি লাগছে না। স্যার নাকি ঢাকায় চলে যাবে। মনটা কেমন জানি হয়ে গেছে। মনটা খারাপ করে স্যারের জন্য চিকেন স্যুপ বানিয়ে রেডি করে স্যারের রুমে গেলাম। এখন কেমন জানি ভয় লাগতেছে। রুমে ঢুকে সরাসরি স্যার কপালে হাত দিয়ে জ্বরটা কেমন সেটা জানতে চাইলাম, কিন্তু লজ্জা পেয়ে গেলাম, কারণ সাজ সজাগ ছিল। আমার চোখ আর স্যারের চোখ একসাথে পড়ে গেল। আমার হাত তার কপালে। স্যার বলে ওঠে, তুমি কি জানো আমি কাল রাতে ঢাকা চলে যাব? একজন আসতেছে আমাকে নিতে। আমি বললাম, হ্যাঁ আপনার আম্মু বলেছে। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, আবার কবে আসবেন? স্যার বলে, সুস্থ হলে চলে আসবো। আমার হাত ততক্ষণে স্যারের কপালে ছিল, জ্বর আবারও একটু একটু বাড়তেই লাগলো। আমি মাথায় হাত দিয়ে স্যারকে বিছানা থেকে তুলে স্যুপগুলো চামচ দিয়ে স্যারের মুখে দিলাম। স্যার অল্প একটু খেয়ে আবার শুয়ে পড়লো। ওষুধ নাকি পরে খাবে। আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি থাকবা নাকি চলে যাবা? আমি বললাম, আপনি চাইলে থাকবো। স্যার বলল, তোমার সমস্যা না থাকলে থাকো। আমি বললাম, ঠিক আছে আমি থাকবো। স্যার চুপচাপ শুয়ে আছে, সাইডে শুয়ে ফোন টিপতে লাগলাম। একটু পর পর স্যারের কপালে হাত দিয়ে জ্বর কতটা বোঝার চেষ্টা করতে লাগলাম। জ্বর শুধু বাড়তেই লাগলো, কমে না। কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না। রান্নাঘরে গিয়ে একটা হালকা গরম পানি করে স্যারকে ওষুধ খাইয়ে দিলাম। ওষুধ খেয়ে স্যার আবার শুয়ে পড়ছে। এদিকে আমারও খিদে পেয়েছে। সকালে রুটি ছিল, সেটা খেয়ে স্যারের পাশে এসে শুয়ে পড়লাম। স্যার একটু পর ওঠার চেষ্টা করলো, ওয়াশরুমে যাবে। উঠে বসলাম। স্যার একা একা ওয়াশরুমে গেল। মাথায় পানি দিচ্ছে, আবার এসে শুতে যাব। আমি বললাম, স্যার একটু খাটের উল্টোভাবে শুয়ে থাকলে হয় না, যাতে আপনার মাথায় পানি দিতে পারি? স্যার বললো, ঠিক আছে। বালিশ ঘুরিয়ে আমি এসে শুয়ে পড়ছি। আমিও সাইডে শুয়ে রইলাম। তবে মনে মনে একটু ভয় লাগছিল লঙ্গির ব্যাপারটা, কিন্তু স্যার আজকে প্যান্ট পরে শুয়েছে। এই প্রথম কোনো পুরুষের সাথে রাতে এক ঘরে শুইতে হলো বিয়ে ছাড়া। কিন্তু আমার মনে তেমন কোনো ভয় নেই, শুধু স্যার ঢাকা চলে যাবে এটা নিয়ে মন খারাপ। অনেকক্ষণ আমরা দুজন শুয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। আমি ভাবলাম স্যারও তো ঘুমাই গেছে, তাই একটু ওনার কাছে গেলাম। দেখি চোখ বন্ধ করে আছে, জ্বরও কমে নেই। তাই মাথায় পানি দেওয়ার জন্য বালতি নিয়ে পানি আনলাম। আমি যেই না ওনার মাথায় পানি দেবো সেটা স্যার বুঝতে পেরেছে, তাই সোজা হয়ে শুয়ে পড়ছে। আমি পানি রেডি করে স্যারের মাথায় পানি দিতে শুরু করলাম। যতক্ষণ পানি দিচ্ছি ততক্ষণ স্যারের চুলগুলোতে হাত বুলাই দিচ্ছি।
সত্যি একটা অন্যরকম অনুভূতি। কোনো পুরুষের মানুষের চুল এত কাছ থেকে কখনো ছুঁয়ে দেখেনি, আর আজকে এত কাছে একটা মানুষ, তাও আমার না। মাথায় পানি দিয়ে স্যারের শরীরটা মুছে দিলাম। স্যারকে সবটাই টের পাচ্ছে, কিছু বলতেও পারছে না। উনি হয়তো একটু লজ্জা পেয়েছে। শুয়ে আছি কিন্তু ঘুম নেই। আমার ভবিষ্যতের কথা ভাবছি। কেউ জানলে আমার বিয়ে হবে না, আর যে পুরুষটার সাথে রাতে শুয়ে আছি সে কয়েকদিন পর ভুলে যাবে। অনেক ভাবনার মাঝে হঠাৎ স্যার তার শরীর থেকে কাঁথা সারিয়ে ফেলছে। আমি উঠে বসলাম, দেখি শরীরটা থেকে ঘাম ঝরছে, আমার চোখের সামনে গেঞ্জি খুলে ফেলছে। আমি শুয়ে পড়ছি। স্যার বললো তুমি ঘুমাও। 5 মিনিট পর স্যার আবার উঠা প্যান্ট খুলে লুঙ্গি পরলো। ওনার জ্বর কমে গেছে তাই লুঙ্গি পরে শুয়ে আছে। এখন তো আমার মনে ভয় লুঙ্গিটা না জানি কোন দিকে যায়। আস্তে আস্তে একটু দূরে সরে শুয়ে আছে। আমার ঘুম নেই কখনোই, এমনভাবে কারোর সাথে রাতে ঘুমায়নি। আর স্যার ঘুমাচ্ছে কিনা নাকি আসবো কাল সকালবেলা, বারবার একই একটা কথা আমাকে বলে যাচ্ছে। রাত 1টার উপরে বেজে গেছে, একটু একটু ঘুম পাচ্ছে। তাই স্যারকে বললাম, স্যার সকালে আমাকে ডেকে দিবেন। স্যার বলল, আজকে কি না ঘুমালেই হয় না? আমি বললাম, ঠিক আছে, ঘুমাবো না। উঠে বসে রইলাম। স্যার বলে উঠলো, গেল কেন? আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। আমি আবার শুয়ে পড়লাম। স্যার আমাকে কোলবালিশটা দিয়ে বললো, নাও তুমি ঘুমাও। আমি কোলবালিশ আমাদের মাঝে রেখে শুয়ে পড়ছি। কখনো যে ঘুমিয়ে গেছি বলতে পারি নাই। এদিকে স্যার উল্টে এসে ওনার পা কোলবালিশের উপর দিয়ে আমার পায়ের উপর দিয়ে রাখছে, হাতও কোলবালিশের উপর দিয়ে আমার নাভি পর্যন্ত দিয়ে রাখছে। আমি একবার স্যারের দিকে তাকাই, আর একবার ওর পায়ের দিকে তাকাই, ওর হাতের দিকে। ভাগ্য ভালো মাঝখানে কোলবালিশ ছিল, না হলে আজকে আমার টাওয়ারের সাথে সংঘর্ষ হতো। তবে এখন কেন জানি স্যার কোন দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে অন্য রকমের চিন্তা। এই মানুষটা যদি আমার হতো তাহলে সব দিক দিয়ে তাকে আজকে আদর করে দিতাম। ওর হাতটা অনেক গরম, আমি অনুভব করতে পারছি। জ্বর মনে হয় এখন আছে, তাই আমি ওনার হাত দিলাম, দেখি অনেক জ্বর। আমার হাতে ছোঁয়া পেয়ে সে আমাকে টান দিয়ে ওর বুকের কাছে নিয়ে গেছে। তবে এইবার কিছু বাকি রাখে নেই। আগের বার তো আমার অর্ধেক বডি নিয়েছিল, এখন সম্পূর্ণ বডি ওনার উপর। আমি চুপ করে আছি, স্যারকে বাধা দিতে পারলাম না, কারণ ওনার হয়তো আবারও সে আগের মতো মনে মনে থাকবে না। ওনার খালি গায়ে পরশে আমার বারবার মাতাল করে দিচ্ছে, কিন্তু কোনো দিক দিয়ে না পেয়ে এবার স্যারকে জাগিয়ে দিলাম। বললাম, স্যার আমাকে ছাড়বেন না? স্যার আমাকে তার উপর দেখে লজ্জায় মুখ দেখে দিয়ে বলল, সরি। আমি তবুও আমাকে নিচে নামাতে দেয় না। আমি ওনার মুখের কাপড় সরিয়ে বললাম, স্যার আপনি কি চান? এটা বলতে শক্ত করে ধরিয়ে কিস করতে লাগলো। আমার পক্ষে নিজেকে সামলাতে সম্ভব ছিল না। শুধু একটাই কথা বললাম, আপনি অসুস্থ, এমন কিছু করবেন না যাতে আপনার শরীরে আরো বেশি অসুস্থ হয়। এখন আমাকে ছাড়েন, আগে সুস্থ হয়ে যান, তারপর অন্য কিছু। এইদিকে যেটার ভয় পাচ্ছিলাম সেটার সাথে বারবার সংঘর্ষ হয়ে গেছে। অসুস্থ হলে কি হবে? টাওয়ার নেটওয়ার্ক তো ঠিকই আছে। আমার রিকোয়েস্টে উনি ছাড়লেন আমাকে। আমি হাঁপাতে হাঁপাতে এক সাইডে শুয়ে পড়ছি। স্যার ঘুমাচ্ছে, আমার সারা শরীর কেমন জানি করছে, সেটা একমাত্র আমি জানি। তবে মানুষটাকে আমার করে পেতে ইচ্ছা করছে। অনেক ভাবনার মাঝে আমি ডুবে গেছি। হঠাৎ স্যার ফোনে কল আসলো। উনি কলটা রিসিভ করে তাড়াহুড়ো করে উঠে গেল। আমাকে বলে সকালে আসার কথা ছিল কিন্তু এসেই গেছে। আমি বললাম, কে স্যার? উনি বললো, ওনার জম। আমি বুঝলাম না কিছু। স্যার বললো, বিছানা গোছাও, আমি সোফায় শুয়ে থেকে, তুমি সোফায় গিয়ে বসো, কেউ দরজা নক করে দিলে খুলে দিবা। আমি বললাম, ঠিক আছে স্যার। আমি সোফায় বসে ভাবতে লাগলাম, কে আসলো? উনি যে এত ভয় পেল। অবশেষে কে আসলো? দরজা নক দিচ্ছি। আমি গিয়ে দরজা খুললাম। তাকে দেখে একটা মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমাকে বলে, তোমার নাম কি রিমা? আমি হাঁ করে, তোমার স্যার কই? আমি বললাম, ঘুমাচ্ছে। উনি আবার বলে, জ্বর কেমন ওনার? আমি বললাম, একটু কম। কথা বলতে বলতে রুমে চলে গেল। আমি ওর সাথে যাব ভাবছি, কিন্তু গেলাম না। চিন্তা করতে লাগলাম, কে এই মেয়ে? স্যার তো বিয়ে করেনি। আবার সোফায় বসে রইলাম। একটু পর মেয়েটা এসে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি সারা রাত করেছিলে? বললাম, এইখানে। আবার বলে, সত্যি করে বলো, তোমার স্যারের সাথে ঘুমানো হতো? আমি বললাম, কি বলেন এসব? মেয়েটা বলো, আসো আমার সাথে। আমার হাত ধরে স্যারের রুমে গেল। রুমে গিয়ে বলে, এই চুল বাঁধার ক্লিপ কার? আমি বললাম, আমার। মেয়েটা বলল, এটা এইখানে কেমনে আসলো? আর যখন আমাকে বুকে জড়িয়ে ধরেছিল তখন আমার চুলের ক্লিপটা খুলে রাখছিলাম জোড়াজোড়ির কারণে, যাতে স্যারের গায়ে আঁচড় না লাগে। সেটা বিছানা থেকে উঠে যাওয়ার সময় নিতে ভুলে গেছি। সেটা দেখে মেয়েটা হয়তো উল্টোপাল্টা ব্যবহার শুরু করে দিছে। স্যার তখন ওই মেয়েকে ধমক দিয়ে বলে, এসব কি শুরু করছো? ও আমার সেবা করছে আর ওরা তুমি সন্দেহ করছো?
একটা সহজ সরল মেয়েকে এইভাবে ধমক দেবার কারণ কি? স্যারের কথা শুনে মেয়েটা চুপ হয়ে গেছে আর স্যারকে বলতেছে, রেডি হও, বাইরে গাড়ি, আমরা এখনই বের হবো ঢাকার উদ্দেশ্যে। আমি রান্নাঘরে চলে গেলাম, আমার পিছন পিছন আবার সেই মেয়ে রান্নাঘরে গেছে। আমি রুটি বানাবো, তখন বলে আমরা খাবো না, তোমার আর আসতে হবে না এখানে। আমি বললাম ঠিক আছে, আসবো না, স্যারকে বলতে বলেন। ওই মেয়ে রেগে গিয়ে বলে, স্যারকে কেন বলবো, আমি তার বউ, এখনো বিয়ে হয় নাই, তবে হবে। আমি বললাম দেখেন, আমি কারো গোলাম না যে কারো কথায় উঠবো আর বসবো। আপনার জামাই আর আপনার শাশুড়ি আমাকে এখানে থাকতে বলতেছে, তাই ছিলাম। আর আপনি কি মনে করছেন আমি কাজের মেয়ে? মোটর না। আপনার জামাই আমাকে হাত জোর করে এইখানে রাখছে। আপনার মতো আমি এত খারাপ না যে কাউকে অসম্মান করে কথা বলবো। আপনার সাথে আমার চেহারা হাজার গুণে ভালো। আর একটা কথা মনে মনে বললাম, আপনার তো সামনে দিয়ে ঝুলে গেছে, 36 ছাড়া মনে হয় না কাজ হবে না, আর আমার কিছুই লাগে না। আমার মাথা গরম হয়ে গেছে। আমার কথা শুনে মেয়েটি এইবার রুম থেকে বের হয়ে চলে গেছে। আমি রুটি বানালাম 4টা, 2টা আমার জন্য, 2টা স্যারের জন্য। ওই মেয়ে না খেয়ে থাক। রুটি বানিয়ে সোজা স্যারের রুমে ঢুকে স্যারের হাত ধরে বললাম, স্যার আসেন, নাস্তা করে তারপর যাবেন। স্যারও অবাক হয়ে আমার সাহস দেখে এই মেয়ে বলতে লাগলো, তুমি ওর হাত ধরলে কেন? আমি বললাম, এখন হাত ধরার অপরাধে সারা রাজ্যে স্যারের শরীর মুছে দিলাম, তখন কই ছিলেন আপনি? মেয়েটা আমার সাহস দেখে বলে, গ্রামের মেয়েরা এমনি টাকাওয়ালা ছেলে দেখলে পিছু ছাড়ে না। এইবার আমার রাগ আরও বেড়ে গেছে। আমি স্যারের কাছে গিয়ে স্যারকে বললাম, স্যার এই নিন ওষুধ, এখন থেকে হাইব্রিড জিনিস খাবেন না, দেশি জিনিস খাবেন। স্যার কথাটা বুঝলেও ওই সেরি ঠিক বুঝতেছে যে ওরা হাইব্রিড বলছে। রাগ হয়ে স্যারকে বলছে, তুমি কি বের হবা? স্যার বলে, আমি রেডি। আমি জানতাম স্যার আমাকে খুঁজবে, তাই রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বলে, রিমু রিমু করতে করতে একটা চিঠির খাম নিয়ে আমার দিকে আসতে লাগলো। রান্নাঘরে ঢুকে বলে দিল, রিমু এটা নাও, এটা রাখো আর চাবিটা রাখো। ওই মেয়ে দূর থেকে বলে, না চাবি নিয়ে আসো। মাথা এমনি গরম, আরো গরম ওই মেয়ের কথা শুনে। ওরে শিক্ষা দেই। ওই মেয়ের সামনে স্যারকে পায়ে সালাম করলাম, বললাম অপেক্ষায় থাকবো। স্যার চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। এতদিন এটাকে আমার সংসার বলে মনে করতাম, এখন সেই সংসারটা শূন্য হয়ে গেছে। আমি রুমে তালা লাগিয়ে বাসার বাড়িতে চলে আসলাম। স্যার যে চিঠির খামটা দিয়েছে, বাড়ি এসে সেটা খুলে দেখি অনেকগুলো টাকা। মনে কষ্ট করে লাগলো, সত্যি কি স্যার মনে করলো টাকার জন্য আমি কাজটা গেছি? আম্মুর কাছে টাকাগুলো রেখে একটু ঘুমানোর চেষ্টা করলাম, অনেক মাথা ব্যথা শুরু করে দিয়েছে। ঘুম থেকে উঠে দেখি স্যার মেসেজ দিয়েছে। এখন ভাবছি ফোন দিব, আবার ভয়ও হয় স্যার যদি কিছু বলে, তাই মেসেজ দিলাম, স্যার আপনি কি বাসায় পৌঁছে গেছেন? স্যার বললো, না আরও দেরি হবে। আমার দিনগুলো কাটছিল না। সকালে দেরি করে ঘুম থেকে উঠে স্যারের বাসায় গিয়ে আজকেও কেন জানি সব শূন্য মনে হয়। স্যারের রুমে টিভি দেখে আমার সব একটা পার হচ্ছে। এদিকে আমার আম্মু আমার জন্য ছেলে ঠিক করছে, বিয়ে দিবে। আমি কিছুই জানি না। মা ফোন দিয়ে বলতেছে বিকাল বাসায় থাকিস, মেহমান আসবে, ছেলেপক্ষ ধরে দেখতে আসবে। আমি কথাটা শুনে অবাক হলাম। মাকে বললাম, তোমরা আমাকে না জানিয়ে ছেলে ঠিক করলা কেন? আমি এখন বিয়ে করব না। আম্মু বলতেছে, তোর বাবাকে জিজ্ঞাসা কর কেন তোর বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এখন বিয়ে না দিবে, শুধু দেখতে আসবে, দুপুরে বাসায় চলে আয়। বাসায় গিয়ে আব্বুকে বললাম আমি বিয়ে করব না। আব্বু রাগ দেখে বলে, এখন করবি না তো কবে করবি? আব্বুকে ভয়ে রেডি হলাম। ছেলের পক্ষে আসলো আমাকে দেখার জন্য। আমি ওদের সামনে গেলাম, ওরা আমাকে দেখলো। ওদের নাকি পছন্দ হয়েছে, কিন্তু ছেলে সামনের মাসে আমাকে বিয়ে করবে। আমি মনে মনে ভাবলাম, তাহলে বিয়েটা বন্ধ করে দিতেই পারবো। স্যার চলে যাবার পর একটার পর একটা সমস্যার সামনে এসে পড়ে। এইদিকে এলাকার সবাই বলে, মেয়েটা এখনো চাকরি করে, ওরে বিয়ে দাও, লোকের নজর লাগবে, নানান কথা। আজ 17 দিন হয়ে গেল স্যার আসে নাই। আজকে স্যারকে অনেক বেশি মনে পড়ছে, কারণ গতকাল রাতে আমার শারীরিক সমস্যা শুরু হয়। পেটে ব্যথা নিয়ে স্যারের রুমে শুয়েছি আর মনে মনে স্যারের সেই কথাগুলো মনে করতেছি যে গত রাতে যখন আমার মিন্স হয়ে গেছিল, তখন ডাক্তারের কাছে নিয়ে গেছিল। এবার স্যার থাকলে হয়তো তাই করতো। স্যার চলে যাওয়ার পর স্যারের আম্মু 2 দিন ফোন দিয়েছিল। স্যারও ফোন দেয় রাতের বেলায় বেশিরভাগ। আজকে আমি নিজেই স্যারকে ফোন দিয়েছি। ফোন রিসিভ করে বলে, রিমু কেমন আছে? আমি বললাম, স্যার আগের সমস্যা, আবার গত মাসে যে ডক্টরের কাছে নিয়ে গেছিল সেই সমস্যা। স্যার বলে, তাহলে তুমি আবার যাও ডক্টরের কাছে, আমি টাকা দেবো। এইবার আমি বলেই ফেলাম, ডক্টরের কাজ হবে না, আপনাকে লাগবে স্যার। স্যার বললো, আমি তো 5 দিন পর চলে আসবো। স্যারকে বললাম, ঠিক আছে, সাবধানে আসবেন। এইদিকে আমার বিয়ের ছেলেপক্ষ বারবার জিজ্ঞাসা করছে বিয়ের দিন তারিখ ঠিক করবে। আমি আম্মুকে সরাসরি বলে দিছি বিয়ে করব না। আম্মু মনে হয় আব্বুকে বলছে যে রিমু এখন বিয়ে করবে না। আব্বু রাগ হলেও পরে সেটা ঠিক হয়ে গেছে। 4 দিন
পার হয়ে রাত হলো। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম স্যারকে কাল দেখতে পাবো, অনেক খুশি লাগতেছে, কিন্তু কখন আসবে সেটা বলেনি। সকালবেলা রেডি হয়ে স্যারের বাসায় গেলাম, গিয়ে দেখি রুমের ফ্যান চলার শব্দ। মনে মনে ভাবলাম স্যার মনে হয় চলে আসলো। আস্তে আস্তে স্যারের রুমে ঢুকলাম, কিন্তু ওই বেটার চেহারা দেখতে পাইনি। উপর হয়ে শুয়ে আছে, মাথার চুলগুলো একটু ছোট্ট করে ফেলছে। একটু একটু অন্ধকারে রুমটা, তাই লাইট অন করলাম স্যারের চেহারা দেখার জন্য। লাইট অন করতে স্যার বলে ওঠে, রিমু রিমু, এই রিমু লাইট অফ করে দাও। আমি লাইট অফ করে বললাম, স্যার অফ করে দিছি। স্যার বলে, তুমি কই যাও, থাকো একটু। আমি বললাম, স্যার আমি আছি। এটা বলে সে মাথা উঠিয়ে আমাকে টান দিয়ে ওর বুকের সাথে নিয়ে গেল। কি যে হলো কিছুই বুঝতে পারলাম না। কথা বলার সুযোগ না দিলে শুধু চুমু আর চুমু। আমি বুঝতে পারলাম আজকে আমার রক্ষা নেই, কিন্তু আমার পক্ষে সম্ভব না, কারণ আমার মিন্স ভালো হয়েছে একদিন হলো, এখন কিছু করলে বেবি হয়ে যাবে, এই চিন্তায় আমার মাথায়। তাই স্যারকে শুধু আদর করা পর্যন্ত বাকি রয়েছে, বাকি কিছু করার সুযোগ দেয়নি। স্যার অনেক জোরাজোরি করেছে, কিন্তু আমার সম্মতি পায়নি, তাই রাগ করেছে। আমাকে শুধু জিজ্ঞাসা করছে, আমি কি তোমার যোগ্য না রিমু? আমি কেমনে বুঝবো স্যার, আমার পক্ষে তো সম্ভব না। তাই মিথ্যে করে বললাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি পারবো না আপনার সাথে এসব করতে। আর আপনি কি আমাকে বিয়ে করবেন, নাকি যে আপনার লগে এসব করবো? এইবার সব সত্যি রেগে গেল, বলে বিয়ে করলে করতে দিবে তাই না? ঠিক আছে, তবে বিয়ে করব। এই প্রথম স্যার আমাকে তুই করে কথা বললো। স্যার বলে, রেডি হও, তোমাকে নিয়ে কাজী অফিসে যাব। আমি এসে বললাম, বেটা মানুষের চাপা না থাকলেও ওদের মূল্য থাকে না। এখন ফ্রেশ হন, আমি রুটি বানাবো, নাস্তা খেতে আসেন। আমি চলে আসলাম নাস্তা রেডি করতে। মনে মনে ভাবলাম, বাঁচা গেল, স্যার রাগ হলেও সমস্যা নেই, কিন্তু কিছু হয়ে গেলে বেবি হয়ে যেত 100%। নাস্তা রেডি করে স্যারকে ডাকলাম, উনি বলে আসতেছি। উনি রেডি হয়ে আসলো নাস্তা খেতে। মনে হয় কোথায় বের হবে, আমাকে বললো তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে বাইরে বের হবো। আমি বললাম, আমি যাব না, আপনি যান, আর তাড়াতাড়ি চলে আসবেন। স্যার ধমক দিয়ে বললো, রেডি হতে বললাম, যাও রেডি হও। ধমক শুনে রেডি হলাম। মনে মনে বলতে লাগলাম, বেটা মানুষকে দিতে পারলে ভালো, আর না দিতে পারলে মাথা গরম থাকে ওদের। রেডি হয়ে আসলাম। স্যার আমাকে নিয়ে দিনাজপুর কাছারি মোড়ের কাজী অফিসে নিয়ে আসলো। কাজী অফিস দেখে স্যারকে বললাম, স্যার আপনার কি মাথা ঠিক আছে, কি করছেন? আমি এসব রাগের মাথায় এসব বলছি, বাসায় চলেন, আর আপনাকে এসব বলতে হবে না, আপনি যা চান তাই দেব। এখন দয়া করে বাসায় চলেন। নষ্ট যদি করতে চান এমনি করেন, বিয়ে করে আমার লাইফটা নষ্ট করবেন না। স্যার আমার কোথাও কথা শুনলো না, জোর করে কাজী অফিসের ভিতরে নিয়ে গেছে। স্যারের পায়ে পর্যন্ত ধরলাম, শুনলো না। শেষ পর্যন্ত শর্ত দিয়ে বিয়ে করবো বলছি। শর্ত হলে এই বিয়ের কথা কেউ জানবে না। কিন্তু স্যার বললো, ঠিক আছে। আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। এখন স্যারকে দেখে আমার লজ্জা লাগে। দুপুরে খাবার বাড়িয়ে খাইলে আমার, তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে স্যারের পায়ে সালাম করলাম। স্যার আমার বুকে জড়িয়ে ধরে আছে, কিছু বলছে না। আমাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। মনে মনে ভাবতে লাগলাম, স্যারকে সকালে দেইনি তাই বিয়ে করছে, কিন্তু এখন কেমনে দিব? স্যারের কাছে বিয়েটা না হয় পুতুল খেলা, আর যদি এখন কিছু করি তাহলে বেবি হবে, আর বেবি হলে আর আমার পুতুল খেলার ফসল হতে পারে না। কি করব কিছু বুঝতে পারছি না। এইদিকে স্যার তার জামা খুলে ফেলছে, শুধু আমার কাছে আসার বাকি। এখন স্যারকে না করলে ও শুনবে না। আমার কপালে দুঃখ আছে, এটা বুঝতে পারলাম। স্যার অলরেডি আমার বুকে চলে আসলো। আমি চোখ বন্ধ করে স্যারের পরশগুলো অনুভব করতে লাগলাম। মনে মনে সাহস, এখন সে আমার স্বামী, তাই আর বাধা দেয়নি। দুজন মিলে সুখের সাগরে ভাসাতে লাগলাম। আমার জীবনে প্রথম পুরুষ আমার স্যার, মানে আমার স্বামী। এক রাউন্ড শেষ করে আমি স্যারের বুকের উপর শুয়ে আছি। স্যার একটু ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি স্যারের বুকে শুয়ে কান্না করতে লাগলাম। স্যার আমার কান্না দেখে বলে, রিমু কান্না করো কেন? আমি তো আছি। স্যারকে এখন সবটা খুলে বললাম যে আমার সমস্যা ছিল, তারপরও আপনাকে না করতে পারিনি। এখন যদি বেবি হয়ে যায় তখন কি খবর? স্যার বলে, তুমি আমাকে আগে বলনি কেন? আর তুমি কেন আমার সব টাকাটুকু নিতে গেলে? এইবার একটু রাগান্বিত হয়ে বললাম, যেমন আপনি তেমন আপনাকে টাওয়ারকে কোনোভাবে বাধা দিয়ে রাখতে পারিনি। স্যার বলে, যা হবার হয়েছে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আসো এখন আবার একটু। আমি বললাম, আপনি যখন চাইবে তখন যা মন চায় করবেন, তবে আপনার টাওয়ারের নেটওয়ার্ক 10G থেকে ও বেশি, একটু 4Gতে নামিয়ে আনতে পারেন। স্যার একটু হেসে দিল, বলে, তোমার জিনিস তুমি বুঝিও। সবার বিয়ে হলে রাতে বাসর ঘর হয়, আর আমার উল্টো, দিনের বেলা শুধু আমার স্বামীকে কাছে পেয়ে। সন্ধ্যার সময় স্যারের জন্য রান্না করে দিয়ে বাসায় চলে হেঁটে বাসা যাব, সে শক্তিটাও ছিল না।
এমন অবস্থা হয়ে গেছে আমার। বাসায় এসে গোসল করে শুয়ে রইলাম। পরের দিন সকালে গেলাম, স্যার এখনো ঘুমাচ্ছে। নাস্তা রেডি করলাম, স্যারকে ডাক দিতে গেলাম, স্যার বলো এখন কি আমি তোমার স্যার? আমি হেসে বললাম, আমি আপনাকে নাম ধরে ডাকতে পারবো না। তাই স্যার বললো, নাস্তা খেয়ে আমরা ডক্টরের কাছে গেলাম। সেই আগের ডক্টর, যার কাছে আমাকে একবার স্যার নিয়ে গেছিল। এই ডক্টর আপার সাথে আমার স্বামীর কথা বলছে, আমার বিষয় নিয়ে। কিন্তু ডক্টর কি কেন বলছে? স্যারের মনটা খারাপ। আমাকে নিয়ে যেতে আমিও গেলাম। ডক্টরের সামনে আমরা দুজনে বসে আছি। ডাক্তার আমার স্যারকে বলে, আপনাদের সমস্যা তো এখানে দেখা যায় না, 1 মাস যাক, তারপর টেস্ট করব। এখন আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না। আমরা বাসায় চলে আসলাম। আগের চাইতে আমার পরিবার একটু সন্দেহের চোখে আমাকে দেখে এখন, কিন্তু কিছুই বলতে পারছে না। এদিকে স্যার ওর সময় ঘনিয়ে আসছে, কিছুদিন পর সে এখান থেকে চলে যাবে। এইভাবে চলতে লাগলো আমাদের সময়টা। 24 দিন পর স্যার আবার ঢাকায় গেছে দরকারি কাজে, চলে আসবে বলছে পরের দিন। কিন্তু 4 দিন পর ফোনে আমাদের কথা হলো প্রতিদিন। 4 দিন পর যখন আসলো তখন স্যার এক না, ওনার সাথে স্যারের আম্মুও আসলো। এখন তো আমার এক সমস্যা হয়ে দাঁড়ালো, স্যারকে ঠিক মতো পাই না, কথাও ঠিক মতো বলতে পারি না। স্যার আমাকে মেসেজ দিয়ে বললো, তুমি আবার ডক্টরের কাছে যাও, একাই যাও, আমার সাথে আব্বু আছে, আমি বাইরে যেতে পারবো না। এবার আমি একাই গেলাম ডক্টরের কাছে। তিনি বলল, তো তুমি আসলে তাইলে, তোমার জামাই কই? আমি বললাম, উনি কাজে বিজি। ডাক্তার বলল, কি অবস্থা তোমার? আমি বললাম, আমার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছি। ডাক্তার বলল, ঠিক আছে, একটা টেস্ট করো। টেস্ট করে বলল, তোমার বেবি পেটে। তোমার জামাই বলেছিল নষ্ট করার জন্য। সেই দিন আমি ওনাকে উল্টোপাল্টা বলে বুঝিয়ে দিয়েছি, কারণ তোমাকে প্রথম সন্তান, এটা নষ্ট করো না। কত মহিলা আসে আমাদের কাছে সন্তান হয় না বলে, আর তোমাকে আল্লাহ দান করেছে, নষ্ট করো না, তাহলে তোমার সমস্যা হবে, পরবর্তীতে সন্তান নাও হতে পারে। আর আমরা ডক্টররা কখনো এমন কাজ করতে দেই না। তোমার সন্তান না থাকলে তোমার জামাই তোমাকে চাইবে না। ডক্টরের কথা শুনে আমি মাথা ঘুরে গেলাম। আমি ডক্টর ম্যাডামকে বললাম, আমি যে আপনার কাছে এসেছিলাম এটা বলবেন না, আমি বাসায় গিয়ে বলবো। আগে ডক্টর ম্যাডামকে পাইনি, তাই চলে আসলাম। ম্যাডামও বললো, ঠিক আছে, সাবধানে থেকো। বাসায় এসে স্যারকে মেসেজ দিলাম যে ডক্টর পাইনি, তাই চলে আসলাম, পরে আবার তোমাকে নিয়ে যাব। এখন আর আগের মতো স্যারের বাসায় যাই না, স্যারের আব্বু আছে তাই। আজ না কাল করতে করতে 1 মাস বেশি হয়ে গেছে আমার বেবি আমার পেটে। আমার স্বামীর প্রজেক্টের কাজও শেষ দেখে কিন্তু আমার সাথে থাকতে পারি না, কারণ শ্বশুর এখনো যায়নি। স্যারের ব্যস্ততা আগের চাইতে বেশি। আমাকে কি ঠিক মতো ফোন দেয় না, কথা বলে না। আমি সারাক্ষণ স্যারের জন্য অপেক্ষা করি, রাতে মেসেজ করি, কিন্তু কথা বলে না। আজকে রাতে মেসেজ করেছে, স্যার নাকি 2 দিন পর যাবে। ওর আব্বুর সাথে আমাকে বললো, তুমি আবার কাল যাবা ডক্টরের কাছে। তখন আমি জবাব দিলাম, আমি সন্তান নষ্ট করবো না। স্যার বলে, রিমু বলো কি এসব? আমি বললাম, কি বলতাম, দেখতে পাওনি মেসেজ? আমি নষ্ট করবো না, করবো না। স্যার আর কোনো জবাব দেয় না। পরের দিন রাগ করে, আমিও মেসেজ করিনি, সারাদিন রুমে শুয়ে থাকি। রাত 9টার পর মেসেজ দিল, কাল 8টায় আমাদের বাসায় আসবা। আমরা 9টায় চলে যাব। ওই রাতটা আমার কান্না করেই কাটলো। স্যার বাড়িতে গেলে আমি পাগল হয়ে যাই, কখন আসবে, আর এখন তো একেবারে চলে যাবে, তাও তার সন্তান আমার পেটে রেখে। সকালবেলা গেলাম, গিয়ে দেখি বাপ ছেলে রেডি। আমাকে দেখে ওর আব্বু বলল, তোমাকে কষ্ট দিলাম কয়দিন, এখন আমরা চলে যাব, তবে জায়গা আমাদের কাছে থাকবে, অন্যজন দিয়ে যাচ্ছি। তারপর একটা খাম আমার হাতে ধরিয়ে দিল। আমি দাঁড়িয়ে আছি, স্যার আমাকে কিছুই বলে না। তারা আস্তে আস্তে গাড়িতে সব জিনিসপত্র তুললো। স্যার আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না, শুধুমাত্র একটা মেসেজ দিতে, রিমু তোমাকে রেখে যাইতে কষ্ট হচ্ছে, আব্বু না থাকলে তোমাকে সাথে কথা বলতাম। তুমি দেখছো আমি তোমার দিকে তাকিয়ে আছি, কিন্তু না, আমি আমার সন্তানের দিকে তাকিয়ে আছি, বারবার তোমার পেটের দিকে তাকিয়ে আছি। স্যার চলে গেল, আমার পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের অনুভব করলাম। বাসায় গিয়ে কান্না করতে লাগলাম। দুটো চোখ ফুলে গেছে, আম্মু টের পাইছে স্যার চলে গেছে, তাই কান্না করছি। আমার কেন জানি মনে হয় আমি স্যারকে ছাড়া পৃথিবীতে থাকতে পারবো না। সারাদিন না খেয়ে পড়ে থাকি, রাতে স্যারের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করি, কিন্তু পারিনি। স্যার কল রিসিভ করে না। অনেকবার ফোন দেওয়ার পর শুধু একটা মেসেজ দিছে যে পরে ফোন করব। আমাকে সাবধানে থাকতে বলছে। পরের দিন সকালে কল দিছে, আমার কান্নার জন্য কথাও বলতে পারলাম না। আমাকে শান্ত করে বলল, আমারও নাকি ভালো লাগে না তোমাকে ছাড়া, কিছুদিন অপেক্ষা করে একটা ব্যবস্থা করতে হবে।
এইভাবে আমাদের কথা চলতে থাকে প্রতিদিন। এখন 2 মাস পার হয়ে গেছে। আমার সন্তানের আমার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলো। আর এই বিষয়টা লুকিয়ে রাখা ঠিক হয় না। আম্মুকে বলতে হবে না, না হয় আমার সমস্যা হবে। রাতে আম্মুকে বিষয়টা বললে আম্মু রেগে গিয়ে বলল, কাল যাবি আমার সাথে হাসপাতালে কেউ জানার আগে। আমি পড়ে গেলাম অনেক মহা বিপদে। স্যারকে কল দিয়ে বললাম। স্যারও বলল, আম্মু যা বলে তা শোনো। আমার মাথা গরম হয়ে গেল। স্যারকে বললাম, আপনি আমাকে আর ফোন দিবেন না, আমার সন্তানকে আমি দেখবো। রাগ করে ফোন কেটে দিলাম। আম্মুকে বললাম, আম্মু আমি নষ্ট করব না, দয়া করে এমন কাজ করো না। আমি বাড়ি থেকে চলে যাব, অন্য কোথাও গিয়ে থাকবো, চাকরি করব, কিন্তু আম্মু আমার কথা শুনে না। স্যার আমাকে অনেকবার ফোন দিছে, আমি রাগ করে কথা বলিনি। আম্মুকেও বলে মান সম্মান কিছু রাখলো না। ঢাকার ছেলেরা এমনই হয়, জায়গায় জায়গায় বিয়ে করে তুইও সেই পাল্লায় পড়লে। মা চলে গেল আর আমি রুমে শুয়ে আছি ফোনটা চার্জ দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ফোন নেই। বাসায় চুরি হয়েছে, আমার ফোনটা চোরে নিয়ে গেছে। আমার বিপদ চারদিকে। এখন কান্না করলে এখন চোখের পানি আসে না, সব পানি আগেই কান্না করে ঝরিয়ে ফেলছে। স্যার যাওয়ার সময় যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা ফোন কিনবো সিদ্ধান্ত নিলাম, কিন্তু স্যারের নাম্বার তো আমার মুখস্থ নেই। প্রথম কয়েকটা মুখস্থ আছে, কোনোভাবে স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। ফোন কিনতে গেলাম দুপুরের পরে, কম দামে একটা ফোন কিনে আনলাম। সিম ওঠাতে গেছি, কিন্তু সিম আমার নামে রেজিস্টার না, সিম আমার কাকার নামে রেজিস্টার। কাকা তো এখন দেশের বাইরে। সমস্যা আরও বেড়ে গেছে। স্যারের সাথে কেমনে যোগাযোগ করবো? নতুন একটা সিম আনলাম। বাসায় এসে স্যারের নাম্বারের জন্য বারবার চেষ্টা করলাম, কিন্তু সঠিক নাম্বার খুঁজে পেলাম না। আমার কপালটাই এমন, কেন সব কিছু আমার থেকে আলাদা হয়ে যায়। আম্মুর কাছে গেলাম, বললাম, আম্মু স্যার আম্মুর যখন আমাদের বাসায় আসছিল তোমাকে না নাম্বার দিছিল? মা বলে, হ্যাঁ আছে। মনে একটু শান্তি পেলাম। আমার শাশুড়ির নাম্বার নিয়ে মুখস্থ করে ফেললাম। এইবার চলবে। রিমোট জয় প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।